হোটেলের মালিক এবার মৌলিকে দিয়ে হোটেলের সমস্ত বাসনপত্র ধুইয়ে ছাড়লো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বানি মাম্মামের সাথে কথা বলে, আর মাম্মাম তখন বলতে লাগলো, ও মা তুমি কখন আসবে, আমার না বড্ড ভয় করছে। তখনই ঈশানী ফোনটা নিয়ে বানিকেও জিজ্ঞাসা করে আর বলতে লাগলো, বানি তোমরা কোথায় আছো? বানি তখন বলতে লাগলো, বৃষ্টি এসে গেছে না, আমি আর মিস্টার চ্যাটার্জি একসাথে আছি। তখন বলতে লাগলো, তানিয়া কি তাহলে আজকের রাতটা আমার কাছে থাকুক? বানি তখন বলতে লাগলো, ঠিক আছে মা, তোমার কাছে থাকলে না আমি নিশ্চিন্ত থাকবো। এই কথা বলার পরে ঈশানী ফোনটা কেটে দেয় আর মাম্মামকে বলতে লাগলো, মাম্মাম আজকে তুমি আমার সাথে থাকবে। এইদিকে তখন নয়নতারা দেবী মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, অনুরুদ্রের কাছে যদি বানি থাকে তাহলে মৌলি কোথায় গেল? কিছুই তো বুঝতে পারছি না। এদিকে তো মাম্মামকে নিয়ে ঈশানী ঘুমিয়ে পড়ে আর গল্প বলতে থাকে। রাক্ষসের গল্প বললে তখন মাম্মাম বলতে লাগলো, আমি না একটুও ভয় পাচ্ছি না, কারণ তুমি আমার সাথে আছো না, সেই জন্য আমি ভয় পাচ্ছি না। তোমার ছোঁয়া আর আমার মায়ের ছোঁয়া কেন একরকম হয়? পিনাকি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর পিনাকি তখন মনে পড়ে যায় ঈশানী কি করে বাণীকে যে থাপ্পড় মেরেছিল, কারণ বাণী বলেছিল, মা ছোটবেলা থেকে তোমার ছোঁয়া কোনোদিন আমি পাইনি, তোমার ভালোবাসা পাইনি। এদিকে বাণীর জন্য ঈশানীও কষ্ট পেতে থাকে। আর তখনই পিনাকি বলতে লাগলো, ঈশানী তুমি একদিন বুঝতে পারবে। এদিকে এ, হোটেলের অনেক বাসন, যে বাসনগুলি মৌলিকে ধুয়ে দেওয়ার জন্য বলতে থাকে হোটেলের ওয়েটার। আর মৌলি তখন বলতে লাগলো, তুমি জানো আমি কোন বাড়ির মেয়ে? তখন বলতে লাগলো, শুনুন ম্যাডাম, আপনাকে এমনিতে আমরা ওয়াশরুম থেকে বের করেছি, দরজাটা আপনি পুরো ভেঙে ফেলেছেন। আর তার উপরে যে হোটেলে ছিলেন তার কিন্তু আপনি কিন্তু ভাড়াটাও দেননি। তাহলে আমাদের মালিককে আমরা ফোন করেছিলাম, আপনাকে এই বাসনগুলি ধুয়ে দিতে হবে। আর তখনই সেই মুহূর্তে নয়নতারা দেবী আর বিদ্যুৎ চলে আসে। তারা দেবীকে তখন মৌলি বলতে লাগলো, দেখো না আমার নেল এক্সচেঞ্জ করা, আমি কি করে বাসনগুলি ধুবো? তুমি টাকা নিয়ে এসেছো গ্র্যান্ডমমি, তুমি ওদের মুখের উপর টাকাগুলি ছুঁড়ে ফেলে দাও না। তখনই নয়নতারা দেবী টাকা দিতে গিয়ে বলতে লাগলো, তোমরা দুজন চালাকি করে এই কাজটা করেছো, আমাকে একবারের জন্য বলোনি, আমি তো পুরো টাকা দেবো না। এই বলে অল্প কিছু টাকা বের করে ওয়েটারকে দিয়ে বলতে লাগলো, এইটুকু টাকাই আছে আমার ব্যাগের মধ্যে। তখন ওয়েটার বলতে লাগলো, এইটুকু টাকা দিয়ে তো কিছুই হবে না, তাহলে আপনারা এক কাজ করুন, এই প্লেটগুলো অন্তত পক্ষে ধুয়ে দিয়ে যান, না হলে কিন্তু মালিক আপনাদের কিছুতে এখান থেকে বেরোতে দেবে না, আমরা কিন্তু সবাইকে বলে দেব। তখন মৌলি কি করবে আর বুঝতে পারে না। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, দিদিভাই বাসনগুলি মেজে ফেলো মেজে ফেলো। এদিকে বিদ্যুৎকেও বলতে লাগলো, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, তুমিও মেজে ফেলো। তারপর হোটেলের সমস্ত বাসনগুলি ধুয়ে দিয়ে তারপরে ওরা বাড়ি ফিরে। কিন্তু রাতের বেলায় ওরা ধরা পড়ে যাবে সেই ভয়ে পা টিপে টিপে যখন প্রবেশ করছিল তখন শিবনাথ বাবু সামনে চলে এসে আর বলতে লাগলো, খবরদার, দাঁড়াও সবাই, তোমরা একসাথে কোথায় গিয়েছিলে? আর পা টিপে টিপে কেন নিজের বাড়িতে আসছো? এই ঈশানী পিনাকি তোমরা কোথায়? এদিকে এসো, দেখে যাও দেখে যাও। তখন পিনাকি আর ঈশানীও সেখানে চলে আসে। আর আসলে তখন বলতে লাগলো, জিজ্ঞাসা করেছে নিজের বাড়িতে কেউ নিজে পা টিপে টিপে আসে কিনা, কোথায় গিয়েছিল ওরা তিনজন একসাথে? এই কথা বললে তখন নয়নতারা দেবী তাড়াতাড়ি করে মিথ্যে কথা বলার চেষ্টা করে। ঈশানী তখন বলতে লাগলো, মৌলিক কালকে তুমি কোথায় গিয়েছিলে? বলো কোথায় গিয়েছিলে? তোমাকে তো দেখে কেমন একটা মনে হচ্ছে, কোথায় গিয়েছিলে তিনজনে একসাথে? ছোট মা আপনি বলুন। আর বিদ্যুৎ তুমিও কি ওদের সাথে গিয়েছিলে? বিদ্যুৎ তখন বলতে লাগলো, আরে না, আমি কেন ওদের সাথে যাব, আমি সকালবেলা গঙ্গার ধারে গিয়েছিলাম সূর্য প্রণাম করতে। তখন ও শিবনাথ বাবু নয়নতারা দেবীকে বলতে লাগলো, তাহলে তুমিও কি সূর্য প্রণাম করতে গিয়েছিলে? নয়নতারা দেবী তখন বলতে লাগলো, ও মা তুমি এটা কি কথা বলছো, আমি কেন সূর্য প্রণাম করতে যাবো, আমি মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। ঈশানী তখন বলতে লাগলো, ভালো কথা মন্দিরে গিয়েছেন, কিন্তু মন্দিরের সামগ্রী, পুজোর সামগ্রীগুলো কোথায়? সেগুলি তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। তখনই এই নয়নতারা দেবী বলতে লাগলো, পুজোর সামগ্রীগুলো না আমি দান করে দিয়ে এসেছি, আমার তো আবার দান করতে ইচ্ছে হয়। তখন শিবনাথবাবু বলতে লাগলো, তোমার দান যে কতটুকু করতে ইচ্ছে হয় সেটা আমি বেশ ভালো করে জানি, দান নিয়ে না তুমি আমাকে একটা কথা বলবে না। এদিকে পিনাকি তখন মৌলিকে বলতে লাগলো, মৌলি এখনো সময় আছে, সত্যিটা বলো, তুমি কালকে কোথায় গিয়েছিলে? বলো কোথায় গিয়েছিলে, আর তোমার এমন অবস্থা হলো বা কি করে? তখনই নয়নতারা দেবী বলতে লাগলো, আরে দিদিভাই না তার এক বন্ধুর বার্থডেতে গিয়েছিল, আর বারবার করে কিন্তু ও যাবে না বলেছিল, কিন্তু ওর ফ্রেন্ড এতটাই জোর করেছিল সেজন্য সে ওখানে গিয়েছে। পিনাকি তখন বলতে লাগলো, একদম মিথ্যে কথা বলবে না, তাহলে তুমি যদি বার্থডে পার্টিতে গিয়ে থাকো তাহলে তোমার চোখ মুখ দেখে এমনটা মনে হচ্ছে কেন? ঈশানী তখন বলতে লাগলো, এই এই মৌলি এখনো সময় আছে, সত্যিটা বলে ফেলো, কোথায় গিয়েছিলে, সত্যিটা বলো। তখন মৌলি মিথ্যে কথা আবারও বলে আর বলতে লাগলো, তোমরা কেন আমাকে বিশ্বাস করতে পারছো না? সত্যি আমি বার্থডে পার্টিতে গিয়েছিলাম। পিনাকি তখন বলতে লাগলো, আমি কিন্তু তোমাদের
সমস্ত কর্মকাণ্ডগুলি দেখতে পাচ্ছি আর আমার কিছুতে ভালো লাগছে না। সিদ্ধার্থবাবু তখন বলতে লাগলো, "শোনো নয়নতারা, তোমাকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি। তুমি নাতনিকে প্রশ্রয় দিয়ে, দিয়ে কোথায় নিয়ে যাচ্ছ বলো?" তখন ঈশানী বলতে লাগলো, "মৌলি, তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার আর এখন একটা ঘুম দরকার। তোমার চোখ মুখ কেমন একটা হয়ে গেছে। আগে তুমি স্নান করে এসো। দেখো তোমার পুরো শরীরটা কেমনটা নোংরা হয়ে আছে। ভালো করে স্নান করে এসো, তারপরে একটা ঘুম দাও।" এদিকে বানি ফুল তুলতে যাবে সকালবেলা, বানি সবটা শুনতে থাকে। শিবনাথবাবু তখন বলতে লাগলো, "নয়নতারা, তোমাকে আমি আবারও বলছি, নাতনিকে কিন্তু প্রশ্রয় দিয়ে তুমি এভাবে খারাপের দিকে নিয়ে যেতে পারো না। পারো না তুমি এদিকে। আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি।" আর তখন ওরা সবাই চলে গেলে নয়নতারা দেবী তখন হাত জোড় করে বলতে লাগলো, "যাক বাবা, বেঁচে গেলাম।" তখনই সেখানে মো বানি চলে আসে। আর এসে বলতে লাগলো, "কি মৌলি ম্যাডাম, ভয় পেয়ে গেছেন? আমি কিন্তু কালকে রাতে সবাইকে সবটা বলে দিতে পারতাম। কালকে রাতে কিন্তু সবাই টেনশন করছিল যখন আমি মিস্টার চ্যাটার্জিকে নিয়ে বাড়ি ফিরছিলাম। কিন্তু আমি বলিনি, কারণ তোমরা যে নোংরা কাজটা শুরু করে দিয়েছ না, সেটা আমার মা-বাবাকে বলতে লজ্জা করছে। আর মা-বাবা অপমান বোধ করবে সেটা জানতে পারলে। তাই আমি কাউকে কিছু বলিনি। তবে এটা ভেবো না যে আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি। তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি না। তুমি ভবিষ্যতে আর এসব নোংরামো করার আগে না দুবার ভাববে। আর বিদ্যুৎ, তোমাকেও সাবধান করে দিচ্ছি। তুমিও যেটা শুরু করে দিয়েছো না, ওইদিন তো স্কুল থেকে লেজ গুটিয়ে পালিয়ে এসেছো। এবার এই বাড়ি থেকে লেজ গুটিয়ে তোমাকে পালাতে হবে। খবরদার আর একটাও বাড়াবাড়ি করবে না।" এই কথা বলে বানি ঘরে চলে যায়। তারপরে বানি তার বইপত্রগুলি যখন গুছাতে থাকে, তখন অনিরুদ্র সেখানে চলে আসে। আর অনিরুদ্রের সাথে ধাক্কা লেগে ২ জন পড়ে যায়। একে অপরের দিকে তখন তাকিয়ে থাকে। তখন অনিরুদ্র বাণীকে আদর করতে যাবে, আর সেই মুহূর্তে মাম্মাম চলে আসে। মাম্মাম এসে বলতে লাগলো, "ও মা, মা তুমি স্কুলে যাবে না? স্কুলের সময় হয়ে গেছে তো।" বাণী তখনই বলতে লাগলো, "হ্যাঁ মাম্মাম, যাবো তো। এই তো আমি বইপত্র গুছিয়ে নিচ্ছি।" এই বলে স্কুলে যাওয়ার জন্য ওরা দুজন বেরিয়ে পড়ে। আর তখনই সেখানে চলে আসে নয়নতারা দেবী। নয়নতারা দেবী এসে বলতে লাগলো, "শুনো, কোথায় যাওয়া হচ্ছে? আগে এই কাপড়গুলি পরিষ্কার করবে, তারপরে স্কুলে যাবে।" এ কথা বলার সাথে, সাথে তখনই বানি বলতে লাগলো, "আমার তো এমনিতেই স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আমি স্কুলে যাব।" তখন বলতে লাগলো, "এই কাপড়গুলো পরিষ্কার না করে তো তুমি কোথাও যেতে পারবে না।" তখন মৌলি এসে বলতে লাগলো, "হ্যাঁ, এই কাপড়গুলি তোমাকেই পরিষ্কার করতে হবে।" বান্টি তখন বলতে লাগলো, "আমি না হয় তানিয়াকে স্কুলে দিয়ে আসি।" তখনই বানি বলতে লাগলো, "আপনি এক কাজ করুন ঠাম্মি, আপনি বান্টিকে দিয়ে এই কাপড়গুলি পরিষ্কার করিয়ে নিন। আমাকে তো স্কুলে যেতে হবে, তাই আমি স্কুলে চলে যাচ্ছি।" আর তখন মৌলি একটা কাপড় ছুঁড়ে মারে বানির মুখের দিকে, আর বলতে লাগলো, "এই কাপড়গুলি যতক্ষণ না ধুয়ে পরিষ্কার করবে, ততক্ষণ তুমি এখান থেকে যেতে পারবে না।" আর অনিরুদ্র সেই মুহূর্তে সেখানে চলে আসে আর বলতে লাগলো, "বানি কোনো কাজ করবে না, যতদিন পরীক্ষা চলছে ততদিন।" তখনই বানি বলতে লাগলো, "মৌলি, আমি কিন্তু সবাইকে এবার সত্যিটা বলে দেবো। কালকে রাতে তুমি কোথায় ছিলে, কি করেছিলে? তুমি কি যে চাও আমি সবাইকে সত্যিটা বলে দিই? যদি না চাও তাহলে আর একটা কথাও বলবে না। আমাকে যেতে দাও। না হলে কিন্তু আমি সবাইকে সমস্ত সত্যিটা বলে দেব।" তখন মৌলি প্রচণ্ড ভয় পেরিয়ে যায়। আর বানি তখন বলতে লাগলো, "আমি এখন স্কুলে যাচ্ছি। নিজের কাপড় পরিষ্কার করা না নিজে করতে শিখে নাও। কারণ কয়দিন তোমাকে লোকে করে দেবে।" তো বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো?